ঈদ নেই সাতক্ষীরার বন্যা কবলিত 5টি গ্রামে। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদী সংলগ্ন 200 ফুট বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সেখানকার 5 গ্রাম। ঘরে পানি ঢোকার ঈদ করতে পারেননি এলাকার লোকজন। আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, সোমবার সকাল 10:30টার দিকে প্রবল জোয়ারের কারণে হঠাৎ করে প্রায় 200 ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে চলে যায়। এতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি। বর্তমানে বিছট, গোড় আলী, বল্লভপুর, আনুলিয়া ও কাকবাসের গ্রামে লবণ পানি প্রবেশ করতে শুরু করেছে বলে জানান তিনি। ঘটনার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বাড়িঘরে পানি ঢোকায় ঈদ করতে পারেননি এই গ্রামগুলোর মানুষ। শুধু পর্যটক নয়, সৈকতের শহরে যাদের বসবাস তাদেরও মন কেড়ে নেয় সমুদ্র। তাই ঈদের আনুষ্ঠানিকতা শেষ করে প্রথম দিনে সাগর পাড়ে ভিড় করেন আশপাশের মানুষ। অল্প সংখ্যক পর্যটকের উপস্থিতি ছিল উৎসবের প্রথম দিন। তবে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন ভিড় বাড়বে আজ থেকে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। ঈদের প্রথম দিনই সৈকত বেলাভূমিতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল মোটামুটি। তবে সূর্য ডোবার আগেই এই ভিড় বাড়ে হয় কয়েকদিন। সবাই যে এখানে পর্যটক তা কিন্তু নয়। সমুদ্রের আশপাশের বাসিন্দারা এসেছেন সাগর পাড়ে। অনেকে নির্মল হাওয়ায় হেঁটেছেন, কেউ বসে দেখেছেন সৈকতে আছড়ে পড়া সাগরের ঢেউ। জেটস্কি ঘোড়াও চড়েছেন, কেউ ভিজেছেন সমুদ্র জলে। সৈকতের কোথাও কোথাও শিশু শিল্পীরা সুর তুলে পরিবেশটাকে একটু ভিন্নতা দেয়। তবে যে কজন পর্যটক কক্সবাজারে ঈদ উদযাপন করেছেন তারা জানান সমুদ্রকে ভালো লাগার কথা। ঘোরার সময় হয় না, তেমন বাইরে আসতে পারি না, তো আজকে এসে ভালো লাগছে। কক্সবাজার বলতে তো অনেক সৌন্দর্য, এটা সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, সব মিলে ঝিলে ঈদের প্রথম দিন। তারা পানির ভেতর সূর্য মিলিয়ে যাওয়ার দৃশ্যটা খুব বেশি উপভোগ করেন। শুধু অসুবিধা দেখার খুব ইচ্ছা আছে আজকে। খুব মনোরম একটা সুন্দর একটা পরিবেশ। সমুদ্রের সৈকতে ঈদ মুবারক। তবে ঈদের দ্বিতীয় দিন থেকে পর্যটক বাড়বে সৈকতে। ট্যুরিস্ট পুলিশ বলছে তারা এবার বাড়াচ্ছে নজরদারি। বাস থেকে নামা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপরাধ এই পর্যটন শিল্পের ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার বরদাস্ত করবে না। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন টানা ছুটিতে হোটেলের বুকিং সন্তোষজনক। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকতেও নেমেছে পর্যটকের ঢল। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু। রাজু, সৈকতে ভিড় কেমন দেখছেন আজ? পর্যটকদের জন্য বিশেষ কোনো ছাড় দেওয়া হয়েছে কিনা এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ কাজুরি। ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন এখানকার যে পর্যটনের যে সবচেয়ে কষ্ট হচ্ছে এখানকার হোটেল মালিকরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে আজকে থেকে প্রতিটি হোটেলে প্রায় 50 থেকে 60 ভাগ হোটেল কিন্তু আগাম বুকিং হয়েছে। এখানকার যে 200 হোটেল রয়েছে সেখানকার যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে পর্যটকরা কিন্তু আজ থেকে আসতে শুরু করবে কুয়াকাটায়। আর এখানকার যে প্রশাসনের যে ছাড়পত্র বলতে সড়কে, সৈকতে এবং সাগরে এই পৃথক পৃথক ভাবে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনি জানেন যে দীর্ঘ ছুটি রয়েছে বা দীর্ঘ ছুটির কারণে কিন্তু সৈকতের যে প্রচুর পর্যটকের সমাগম হবে। আগামী শনিবার পর্যন্ত কিন্তু প্রচুর পর্যটক থাকবে কুয়াকাটাতে এবং সেই হিসেব মাথা রেখে কিন্তু সড়কে মহিপুর থানা পুলিশ, সৈকতে কুয়াকাটা টুরিস্ট পুলিশ এবং সমুদ্রে নৌ পুলিশের টহল থাকবে এবং এর পাশাপাশি কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে যাতে সাগরে গোসলে নেমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনি জানেন যে এর আগে কিন্তু সৈকতে গত কয়েক বছর আগে কিন্তু একাধিক দুর্ঘটনার ঘটনা, প্রাণহানির ঘটনা ঘটছে পর্যটকদের। সেই হিসেবে মাথা রেখে কিন্তু এই বছর উপজেলা প্রশাসন কিন্তু ফায়ার সার্ভিস স্ট্যান্ড বাই রেখেছে এবং এর পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে এবং পাশাপাশি থাকবে র্যাবের টহল। সব মিলে যে প্রশাসনিক যে তৎপরতা সেটা কিন্তু আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর সার্বিক যে অবস্থা সেটা হচ্ছে যে আজকে সকাল থেকে যে আপনি দেখতে পাচ্ছেন যে সৈকতে যে এই মুহূর্তে কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছে। গতকাল রাত থেকে যে পর্যটকদের ঢল নেমেছিল আজকে সকালে হয়তো 9টা থেকে 10টার পরে কিন্তু সৈকতে প্রচুর পর্যটক উপস্থিত থাকবে, সেই বিষয়টা আমাদের জেনেছে। আর এখানকার যে পর্যটন স্পটের কথা বলি সেটা হচ্ছে যে কুয়াকাটা সৈকতের বাইরে প্রতি বছর যে ফাত্রার বনাঞ্চল, পায়রা বন্দর এবং একই সাথে সাথে যে গঙ্গামতী বনাঞ্চল, চর গঙ্গামতী
এর বাইরে এখানে কিন্তু পর্যটকরা ভ্রমণের জন্য বিভিন্ন স্থানে যে এখানকার যে রাইডিং গুলি আছে, বাইক থেকে শুরু করে বিভিন্ন যান রয়েছে, সেগুলো কিন্তু বুকিং শুরু করেছে। পাশাপাশি যে ফাত্রা বনাঞ্চলের জন্য সমুদ্রপথে সুন্দরবনে যাওয়ার যে বিকল্প সুন্দরবন, যেটাকে আমরা ফাত্রা বনাঞ্চল নামে পরিচিত, সেখানে যাওয়ার জন্য কিন্তু তারা বুকিং শুরু করেছে। এবং এখানকার যে বুকিং এজেন্ট গুলো আমাদের জানিয়েছেন, তারা কিন্তু ভালোই সাড়া পাচ্ছেন এবং আগামীকাল থেকে কিন্তু প্রচুর পর্যটক সমাগম হবে এখানকার পর্যটন স্পটগুলিতে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবছর কিন্তু উপজেলা প্রশাসন কিন্তু হোটেলগুলোতে যাতে পর্যটকদের কাছে অতিরিক্ত ভাড়া না আদায় করে এবং খাবার হোটেলে যাতে নিম্নমানের খাবার পরিবেশন এবং তাদের কাছ থেকে অতিরিক্ত খাবারের মূল্য তা না আদায় করে, এই জন্য কিন্তু তাদের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি কিন্তু তাদের সাদা পোশাকের টহল জোরদার করা হয়েছে। আপনি জানেন যে প্রতি বছর কিন্তু এই খাবার হোটেলের যে বিশৃঙ্খলতা নিয়ে কিন্তু পর্যটকদের ভিতরে একটা হতাশা থাকে এবং সেই বিষয়টি মাথায় রেখে এবছর কিন্তু আগাম যে সতর্কতা হিসেবে উপজেলা প্রশাসন এই বিষয়টি গ্রহণ করেছে। কাজী রাজু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে পটুয়াখালী কলাপাড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। আমরা এবার জানবো মোংলার সুন্দরবনের খবর। আমাদের দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সুন্দরবনও জমে উঠেছে পর্যটকের ভিড়, আর সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, ঈদে পর্যটকের সমাগম কেমন দেখছেন সুন্দরবনে, এবং পর্যটকদের জন্য বিশেষ কোনো ধরনের ছাড় দেওয়া রয়েছে কিনা, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, পর্যটকরা কি বলছেন? কাজে আপনি জানেন অপরূপ সৌন্দর্য লীলাভূমি সুন্দরবন। এই সুন্দরবনে কিন্তু 12 মাসে এখানে পর্যটক আসে। এখানে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তার ভিতরে সবচেয়ে কাছের পর্যটন কেন্দ্র সেটি হচ্ছে করমজল পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবিরের সাথে আমি কথা বলেছি গতকাল, এবং আমি দেখেছি যে এখান থেকে কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরতে এসছেন, এবং পর্যটকরা যে পরিমাণ আসছে সেই পরিমাণে কিন্তু মোংলায় হোটেল মোটেল নেই। এখানে যে পরিমাণ আবাসিক হোটেল আছে, সমস্ত আবাসিক হোটেলের রুম কিন্তু ইতিমধ্যে বুকিং হয়েছে। আমিও কয়েকজন হোটেল মালিকের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে আগামী 2-3 দিন কিন্তু তারা নতুন করে আর এখানে বুকিং নিতে পারবে না। আর পর্যটকদের যে নিরাপত্তার বিষয়টি সেটি হচ্ছে এখানে মোংলা বন্দর হয়, কিন্তু এই যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এই পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা যাওয়া আসা করার সময় কিন্তু মোংলা নদীতে সবসময় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ডের কিন্তু টহল টিম এখানে সার্বক্ষণিক থাকে। এছাড়াও নৌ পুলিশ যারা রয়েছে তারাও কিন্তু এটা দেখভাল করে। এছাড়া টুরিস্ট পুলিশের ক্যাম্প রয়েছে, তারাও কিন্তু এখানে টুরিস্টদের সমস্ত যে যাওয়া আসায় যে কোনো বিঘ্ন না হয় সেটি কিন্তু তারা সার্বক্ষণিক দেখাশোনা করেন। আর বন বিভাগের কর্মচারী বা কর্মকর্তা যারা রয়েছেন ফরেস্টার, তারাও কিন্তু এটি দেখভাল করে থাকেন। আর একটি বিষয় যে সুন্দরবনে আসলে এখান থেকে খুব কাছের থেকে মানুষ কিন্তু আপনার সুন্দরবনের যে বন্য প্রাণীগুলো রয়েছে সেগুলো দেখতে পায়। আরেকটি বিষয় হচ্ছে মোংলা হয়ে যখনই সে করমজল কিংবা অন্য পর্যটন কেন্দ্রে যায় পর্যটকরা, তখন কিন্তু এখানে মোংলা নদীতে যে বড় বড় যে জাহাজগুলো থাকে সেগুলো কিন্তু তারা খুব উপভোগ করে। এছাড়া কিন্তু সুন্দরবনে আপনি জানেন গত কয়েক মাসে কিন্তু বেশ কয়েকটি বাঘ দেখা গেছে বিভিন্ন স্থানে। সে বাঘ দেখার উৎসুক যে পর্যটক তারা কিন্তু ইতিমধ্যে এসেছে। আপনি আমার পিছনে দেখবেন এখান থেকে কিন্তু ওই যে বেশ কিছু ট্রলার এবং গালিবোট কিন্তু বাধা রয়েছে, এবং ইতিমধ্যে পর্যটকরা সেখানে যেতে শুরু করছেন। দিন যত গড়াবে পর্যটকের সংখ্যা কিন্তু সুন্দরবনের বিভিন্ন স্পটে বাড়বে বলে মনে করছে বন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সুন্দরবনে পর্যটকদের আগমন সম্পর্কে। ঈদের ছুটিতে রবিবার রাত থেকে রাজধানী ছিল একদমই ফাঁকা, কিন্তু ঈদের দিন সেই নিরাপত্তা ভাঙে আমোদ প্রিয়দের পদচারণায়। রাজধানী জুড়ে অনেক বিনোদন কেন্দ্রের মধ্যে শিশুদের পছন্দের শীর্ষে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ঈদের দিনে নানা ধরনের পশু পাখি দেখে শিশুদের উৎসাহ আর তরুণদের আনন্দের কমতি ছিল না। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীর ঢাকা জুড়ে অনেক বিনোদন কেন্দ্র থাকলেও শিশুদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। ঈদের দিন সকাল থেকেই দল বেঁধে শিশুরা অভিভাবকদের হাত ধরে চলে আসছে প্রাণীর জগতে। তাদের মনে প্রবল উৎসাহ, চোখে মুখে উচ্ছ্বাস। চিড়িয়াখানা শুধু শিশুদের নয়, তরুণ তরুণী ও অভিভাবকদের জন্য আনন্দের স্থান। বাঘ, ভাল্লুক, সজু, বাদরের সাথে বাচ্চাদের পরিচয় করিয়ে দিচ্ছেন অভিভাবকরা।
বাচ্চারাও বেশ খুশি বাঘ মামার দেখা পেয়ে। বাঘ সিংহ দেখার অনেক ইচ্ছা, সিংহ আমার প্রিয় পশু। বানর দেখেছি, তারপরে হরিণ দেখেছি, তারপর আমরা ঘোরাফেরা করেছি। সাদা বাঘ ভালো লাগে, বান্দর, সাপ, বাঘ দেখছি, তারপর আবার বাঘ দেখছি, আবার বাঘ দেখছি। আমি বাঘ দেখে আইছি, সিংহ এগুলো দেখতে। চিড়িয়াখানা শুধু প্রাণী দেখার জগৎ নয়, শিশুদের আনন্দেরও বড় একটি ঠিকানা। প্রাণী জাদুঘর থেকে শিশু পার্ক, সব জায়গাতেই ছিল শিশুদের কৌতূহলের ঝড়। ঈদের এই ছুটির দিনে শিশুরা মেতে উঠেছে প্রাণের উচ্ছ্বাসে, আর অভিভাবকরাও পেয়েছেন এক পরিপূর্ণ আনন্দের মুহূর্ত। খুব ভালো লাগতেছে, খুব ভালো, অনেক ভালো লাগতেছে, মানে আমি খুশিতে আত্মহারা। চিড়িয়াখানা আমি আরো 10 বছর আগে একবার আসলাম, তার থেকে একটু অনেক বেটার মনে হচ্ছে। বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করছে। আমাদের থেকে ছোটদের জন্য একটু কমফোর্টেবল বেশি আর কি, দেখে একটু আনন্দিত হয় বেশি। এই বছর গেছে যে প্রাণীগুলো দেখছে, এই বছর ওই প্রাণীগুলো দেখতে পারছি না, অনেক প্রাণী নেই। প্রাণী আগে যে আমরা অনেক দেখতাম, এখন প্রাণী বেশি নাই, অনেক মারা গেছে মনে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে, নিরাপত্তার বিষয়ে নিরাপত্তাও দেখছি, পুলিশ আছে এখানে, তারপরে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও দেখছি নিরাপত্তা দিচ্ছে। চিড়িয়াখানার কর্তারা জানান নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা কর্মীরা কাজ করছেন নিরলস। অনেক দর্শনার্থী আসতে পারে বলে প্রবেশে লম্বা কিউয়ের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তারা। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। ঈদের ছুটিতে পার্বত্য নগরী খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকের ভিড় বেড়েছে। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন আজ? পর্যটকরা কোথায় বেশি ঘুরছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ কাজী, আপনি যেমনটি বলছেন, খাগড়াছড়িতে গতকাল ঈদের দিন ছিল, ঈদের প্রথম দিন। আমি আজকে কথা না, মূলত কালকে কথা বলবো। গতকাল খাগড়াছড়ির যে পর্যটন স্পটগুলো আছে, আলোতিলা বা আমাদের হর্টিকালচার পার্ক, আলোতিলা হর্টিকালচার পার্ক, শ্যামজন্না মাইবনী লেক সহ আমি গতকাল বিকেলে অনেকগুলো পর্যটন স্পট ঘুরে দেখেছি। খাগড়াছড়ির পর্যটন স্পট গুলো ছিল মোটামুটি পর্যটকদের ভিড়, অর্থাৎ গত এক মাস যে রোজার মাস যে গেছিল, রোজার মাসে খাগড়াছড়ির পর্যটন স্পট গুলোতে মূলত পর্যটক শূন্য ছিল। আর একদম উপচে পড়া ভিড় ছিল, আমি নিজের চোখে দেখছিলাম, আমি নিজে ঘুরেছি। আর খাগড়াছড়ি আলোতিলা পর্যটন স্পটের যে যিনি টিকিট কাউন্টারের যিনি ছিলেন কল্পনা ত্রিপুরা, তিনি গতকাল বিকাল 6টা পর্যন্ত, আমি তার থেকে খবর নিয়েছি, 6টা পর্যন্ত প্রায় 2500 পর্যটক আলোতিলা পর্যটনে এসেছিলেন। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক, খাগড়াছড়ির মধ্যে একটা অন্যতম পর্যটন স্পট বলা চলে। এখানেও আমি যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তরঙ্গ মার্মা, তার সাথে আমি কথা বলেছিলাম। এখানে প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 2000 পর্যটক এখানে এসেছিলেন। তবে কাজে এখানে যে পর্যটক যারা এসেছিলেন মূলত স্থানীয় পর্যটক, বাইরে থেকে খুবই কম সংখ্যক পর্যটক এসেছেন। আর তারা জানিয়েছেন এই যে ঈদের যে ছুটির দিন, যে দু একদিন যে ঈদের ছুটি আছে, সেই দিনগুলোতে বাইরে পর্যটক খাগড়াছড়িতে আগমন করবে বলে তারা মনে করছেন। আর এখানকার পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। রূপায়ণ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ঈদের আনন্দের লেশ মাত্র নেই জুলাই গণ অভ্যুত্থানে নিহত বরিশালের আগৈলঝাড়ার সাগর হাওলাদারের পরিবারে। মৃত্যুর 8 মাস পার হলেও শোক কাটিয়ে উঠতে পারেনি তার স্বজন ও এলাকাবাসী। সাগরের পরিবারে এবার হয়নি কোনো ঈদ আয়োজন। স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তবে সেই আনন্দের লেশমাত্র নেই বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা গ্রামের সাগর হাওলাদারের পরিবারে। 8 মাস পার হলেও শোক কাটিয়ে উঠতে পারেননি স্বজন ও এলাকাবাসী। ছবি হাতে একমাত্র ছেলের কবরের পাশে বসে সারাক্ষণ কাঁদেন সাগরের মা। ছেলে না ঈদ দিয়ে কি করবো, ঈদ করবো না আমরা। গেছে বছর এই দিনে ছেলে বাড়ি, এখন কবরে, কিভাবে ঈদ করবো আমরা? আমাদের মনে কোনো শান্তি নেই, কোনো একটা ছেলে চলে গেছে, এক সময় বাড়িতে থাকতো, ঘুরতো, আনন্দ করতো, ফুর্তি করতো। নিহত সাগরের পরিবারের অন্যান্য সদস্যরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা দেয়া হলেও
কিছুতেও মনকে শান্ত করতে পারছে না তারা। ঈদের কোনো আনন্দ নাই আমাদের। সবাই আমাকে ঈদের আনন্দ দিতে আছে, ঈদ করো ঈদ করো, সহযোগিতা করে ঈদ করো। আমরা ঈদ করবো কারে লইয়া? আমার ভাই সাগর কই? সারা জীবনের জন্য সন্তান হারা হয়ে গেল, তাদের পরিবারটার আর ভবিষ্যৎ তো রইল না, যে কারণে আমাদের আর কোনো আনন্দ নেই। এলাকাবাসী বলছেন, সাগর না থাকলেও প্রতিনিয়ত ওই পরিবারের খোঁজ খবর রাখছেন তারা। তাদের সাহায্য সহযোগিতা করতেছেন, কিন্তু দিন শেষে একজন সন্তান হারানোর ক্ষতিপূরণ এটা কোনোভাবেই করা সম্ভব না। আজকে ওরা হারাইয়া আমরাও খুব ব্যথিত, প্রতিবেশী হিসেবে আমাদের মনে শান্তি নাই। ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে লেকপাড়ে একটি অস্থায়ী চায়ের দোকানে ৭,০০০ টাকা বেতনে কাজ করত সাগর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৩ জুলাই সন্ধ্যার পরে দোকান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলে 2 পায়ে পুলিশের গুলি লেগে গুরুতর আহত হয় সে। পরে ২৭ জুলাই রাতে মারা যায়। ফারদিন নীরব, ৭১। ঈদের আনন্দ নেই দেশের সবচেয়ে বড় যৌনপল্লী রাজবাড়ীর দৌলতদিয়ায়। প্রতারণা আর দারিদ্র্যের নির্মম শিকার হয়ে এই বছর এই পল্লীর বাসিন্দাদের দিন কাটছে খেয়ে না খেয়ে। যদিও উপজেলা প্রশাসন বলছে বড় আকারে নয়, তবে সীমিত আকারে খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের অন্তত ১ সপ্তাহ আগে থেকে দেশের প্রতিটি পরিবারে যেখানে উৎসবের আমেজ, সেখানে রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লীর চিত্র প্রতিদিনকার মতোই স্বাভাবিক। কোনো অর্থেই তারা ঈদের আনন্দ করার অবস্থায় নেই। বাসিন্দারা বলছেন, এই পেশায় আসার পর থেকে তাদের জীবন থেকে সব আনন্দ উধাও হয়ে গেছে। মানুষের স্বাভাবিক জীবনের যে স্বাদ, তা থেকে তারা বঞ্চিত। এই বাড়িতে আমাদের ইনকামও নাই, হাতে টাকা পয়সাও নাই, আবার মানুষজনের চাপও কমে গেছে। আমরা খুব কষ্ট করতেছি স্যার, আমাকে খাওয়ার মতন কিছু নাই, কষ্ট দিলে চোখে দেয় না। এবার আমরা কাপড় চোপড় কিছুই কিনি নেই। অন্য সময়ের ঈদকে কেন্দ্র করে নানা উপহার কিংবা প্রণোদনা আসলেও এবার কিছুই জোটেনি। কমেছে আয়, তাই নতুন পোশাক জোটেনি। এই দেশে ছিল ছোটবেলায় টাকা খেয়ে নিচ্ছে ওরা, আমি খুব কষ্ট করি, বোতল টুকাই পাড়ায় বোতল বেশি খাই, আমি খুব অসহায় নারী। নিজে তো কিছু সম্ভব না যে একটা কাপড় কিনা, একটা কি সেমাই চিনি কিনে পোলাপানটা খাওয়াবার, সাইডে পোলাপান ওভাবেই থাকতে হবে। ঈদ, পূজা বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে যখন সারা দেশে আনন্দের জোয়ার বয়ে যায়, তখনও তারা জীবিকার চিন্তায় উদ্বিগ্ন হয়ে থাকেন। নাগরিকত্ব দেওয়া হলেও তারা সামাজিক অনুশাসনের বেড়া ভেঙে পান না রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। কামাই রোজি না, আমার বাচ্চাটারও কিছু দিতে পারতেছি না, কাপড় চোপড় এই ঈদে কিছুই দিতে পারলাম না। এই ঈদে যে একটা মেয়ে একটা কাপড় চোপড় নেবে বা এরা যে ঈদের ভিতরে একটু রান্না করবে, ভালো মন্দ একটু রান্না করবে, একটু সেমাই রান্না করবে, সেই পরিস্থিতি নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যৌনকর্মীদের জীবন জীবিকা ও পুনর্বাসনের ব্যবস্থা করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা বড় আকারে যে খাদ্য সহযোগিতা যেটা সরকার থেকে ত্রাণ দুর্যোগ অধিদপ্তর থেকে আসতো, সেটা এবছর আমরা কোনো নির্দেশনা পাইনি সরকারের দিক থেকে, কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় হয়তো অল্প কিছু লোককে আমরা খাদ্য সহায়তা দিব যারা খুবই প্রয়োজনের মধ্যে রয়েছেন বা খুবই অভাবী অবস্থায় আছেন। দেশের সবচেয়ে বড় যৌনপল্লী রাজবাড়ির দৌলতদিয়া, এখানে বসবাস প্রায় ৫,০০০ মানুষের। আব্দুল আল মামুন, ৭১। ঈদকে সামনে রেখে লালমনিরহাট সীমান্তের বিভিন্ন পথে অবৈধভাবে মাদক আসা বেড়েছে। এলাকার লোকজন বলছেন, মাদক আনতে সীমান্তের ২৫টি পয়েন্ট ব্যবহার করছে মাদক কারবারিরা। পরে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণে চলছে অভিযান। পাশাপাশি কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। শামিউল ইসলাম পাটোয়ারি তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটে সীমান্ত রক্ষী বাহিনীর চোখ আড়াল করে ভারত থেকে আসছে বিভিন্ন ধরনের মাদক। রাতের আঁধারে আসা মাদক ছড়িয়ে যাচ্ছে লালমনিরহাট সহ সারা দেশে। এলাকার লোকজন বলছেন, ঈদকে কেন্দ্র করে সীমান্তে সক্রিয় হয়েছে মাদক কারবারি। জেলার কালীগঞ্জের গোরল, লোহাকুচি, হাতিবান্ধার সিঙ্গিমারি, বড়খাতা, পাটগ্রামের দহগ্রাম, বুড়িমারি, ঝালাঙ্গি সহ ২৫টি সীমান্ত পয়েন্ট ব্যবহার করছে মাদক কারবারিরা। লালমনিরহাটের বিভিন্ন এলাকার আনাচে কানাচে, বাঁশঝাড়, বিভিন্ন পরিত্যক্ত বাড়ি এলাকায়
মাদকের আসর বসে। 5 তারিখের পর থেকে আরও মাদকদ্রব্য আর বৃদ্ধি পেয়েছে। প্রশাসন সঠিকভাবে টহল দিচ্ছে না। জেলার আইনজীবী জানালেন, আইনশৃঙ্খলা বাহিনী মাদকদ্রব্য আটক করলেও আদালতে সঠিক সময়ে সাক্ষী হাজির না হওয়া, দুর্বল পুলিশ রিপোর্টের কারণে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে মাদক কারবারিরা। বিভিন্ন কারণে অথবা ভয়ে সাক্ষী দিতে আসতে পারবে কিনা, এমন হয় যে এই মামলাগুলোতে সাক্ষী কিন্তু সঠিকভাবে সাক্ষী দেয় না। যারা সাক্ষী দিতে আসে হয়তো কোনোভাবে পারচেজ হতে পারে, অথবা কোনো ভয়ের কারণে হয়তো ওই মাদক কারবারির বিরুদ্ধে সাক্ষী তারা সঠিকভাবে দেয় না। আর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ঈদকে কেন্দ্র করে মাদকদ্রব্য উদ্ধারে চলছে বিশেষ অভিযান। কালীগঞ্জ উপজেলার কাকিনা, যেটা আপনার রংপুর বা গঙ্গাচড় উপজেলার সাথে সীমান্তবর্তী একটা এলাকা, এখানে মাদক প্রবণতাটা অন্যান্য জায়গা থেকে একটু বেশি, এবং এখানেও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে কাজ করছে প্রশাসন বলে জানিয়েছে জেলা প্রশাসক। এটা আসলে নির্মূল করা যাচ্ছে না, এটা সীমান্ত এলাকা, এটা থাকে, কিন্তু যতদূর সম্ভব আমাদের কাছে যেই ঘটনাগুলো আসে সেগুলোকে আমরা অবশ্যই জিরো টলারেন্সের দিকে দেখি। এদিকে দেশে মাদকের প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি জেলাবাসীর। বনশ্রী হালদার, ৭১। টাঙ্গাইলে বেড়েছে বালু খেকোতে দৌরাত্ম্য। জেলার 12টি উপজেলায় দৃশ্যমান বালুঘাট রয়েছে 100-এরও বেশি। এছাড়া রয়েছে ছোট ছোট ঘাট। প্রশাসন অভিযান চালালেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। এদিকে অতিরিক্ত বালু বোঝাই গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হচ্ছে মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলো। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইল জেলায় বালু উত্তোলনের নেই কোনো সরকারি অনুমোদন। কয়েকটি উপজেলায় ড্রেজিং প্রকল্পের বালু বিক্রির জন্য শর্ত সাপেক্ষে দরপত্র আহ্বান করা হয়। সেই দরপত্র প্রদানকারীদের থেকে নির্দিষ্ট পরিমাণ বালু ও নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রির অনুমতি দেওয়া হয়। এই সুযোগ ব্যবহার করে দরপত্রের মাধ্যমে পাওয়া বালু রেখেই নদী থেকে অতিরিক্ত লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করছেন বালু খেকোরা। ইজারার বালু ছাড়াও টাঙ্গাইল জেলায় কয়েকশো অবৈধ বালু উত্তোলনকারী রয়েছে। এদিকে অতিরিক্ত বোঝাই বালুবাহী গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হচ্ছে মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলো। অপরদিকে গত কয়েক বছরের বন্যায় ভিটে মাটি হারিয়েছেন নদী পাড়ের বহু মানুষ। আর এখন ঘরবাড়ি হারাবার শঙ্কায় দিন পার করছেন ধলেশ্বরী, এলেংজানি ও পুংলি নদীর দুই পাড়ের মানুষ। এই পাইপ দিয়ে মাটি বাড়ি বাড়ি তোলে, জায়গা বোঝাই করে, এই কারণে যে আমার মেয়ে ঘর ভেঙে গেছে। তার আগে ওই যে নদীতে মাটি কাটছে, মাটি কাটানোই তো নদীটা বাঁধছে, নদীটা বাঁধতো না। কিছু প্রভাবশালী লোকের পাওয়ার খাটিয়ে তারাই অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। তারা অভিযান শেষ করে চলে যায়, চলে যাওয়ার পরে তারা আবার দেখে যে এখন আর কেউ নাই, তারা আবার শুরু করে দেয় মাটি কাটা। প্রশাসনের অভিযানেও মিলছে না স্থায়ী সমাধান। যদি এই বালু মহলটা সৃজন হয়, সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের অবৈধভাবে বালু উত্তোলনটা বলতে গেলে কমে যাবে বা বন্ধ হয়ে যেতে পারে। কারণ আমার উপজেলায় যতটুকু চাহিদা, প্রায় সব চাহিদাই এই বালু মহল থেকে মেটানো সম্ভব। এবং এটা আর একটা ভালো দিক হচ্ছে, অবৈধভাবে বালু তুললে বালু ব্যবসায়ী সরকারকে কর ফাঁকি দেয়, ইউনিয়ন পরিষদে কর ফাঁকি দেয়। এতে থেকে সরকারের একটা রাজস্ব হবে। সরকার বালু মহল্লার নিজ দিলে কোটি কোটি টাকা সরকারের রাজস্ব জমা হবে এবং পুরো বিষয়টা একটা শৃঙ্খলার মধ্যে আসবে। ৩,৪১৪ বর্গ কিলোমিটার আয়তনের টাঙ্গাইল জেলা নদী ঘেরাও হওয়ায় সারা বছরই বালু উত্তোলন করা যায়। জেলায় উল্লেখযোগ্য নদীর মধ্যে যমুনা, ঝিনাই ও লৌহজং নদী থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু তোলা হচ্ছে। ফারদিন নীরব, ৭১। পুরনো টিউবলাইট, ভাঙা বাল্ব, রঙিন কাচের বোতলকে অনন্য শিল্পকর্মে রূপান্তর করে তাক লাগিয়ে দিয়েছেন যশোরের সাজ্জাদ হোসেন। পরিবেশ বান্ধব এই শিল্পচর্চা যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ছড়িয়ে পড়ছে তার সৃষ্টির খ্যাতি। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোরের কেশবপুরের সাজ্জাদ হোসেন অভাবের কারণে অষ্টম শ্রেণীতেই লেখাপড়ায় ইতি। পূর্বপুরুষের পেশা কাঠবাঁশের খেলনা তৈরিতে চাচা জিন্নাত আলীর কাছেই হাতে খড়ি। তবে কাঠবাঁশ নয়, ফেলে দেওয়া টিউবলাইট থেকেই সাজ্জাদ তৈরি করছেন শিল্পকর্ম। টিউবলাইট পরিষ্কার করে আগুনে কাঁচ নরম করে বাঁকিয়ে নকশা করেন তিনি। তার হাতে জন্ম নিচ্ছে আলোকিত ঝাড়বাতি, ম্যাজিক লণ্ঠন, দেয়াল সাজানোর নানা শিল্পকর্ম। টিউবলাইটগুলো খোঁজ করি, আর এই টিউবলাইট দিয়ে আমি মাল বানাই, মিল কারখানা থেকে নিয়ে আসছি। এটা আমরা 4 ভাই আছি, তাদের কম বেশ কিছু শিখাই দিয়ে গেছি, আর আমরা এইটাই নিয়ে আমি চলতেছি। এইটাই আমার
ব্যবসাটা ভালোভাবে চলে। সাজ্জাদ হোসেনের কাজে সহযোগিতা করেন তার স্ত্রী মনিরা খাতুন। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় সরকারি ঋণ ও প্রশিক্ষণ সহায়তা চান তিনি। আমাকে যদি একটা ভ্যান গাড়ি থাকতো তাহলে মনে করেন নিজেরা বেঁচে কিনে কিছুটা আমার চলতো। তার কাছে সহযোগিতা চাই, যদি কিছু 1-2 লাখ টাকা দিত তাহলে ব্যবসা নিজে ওই টিপলাইট কিনে মালপাতি কিনে নিয়ে বানাই নিয়ে কিছু আমরা বেচা কিনা করতে পারতাম। এদিকে পরিবেশ বান্ধব এই শিল্পকর্ম টিকিয়ে রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। এটা একটা সম্ভাবনাময় একটা কুটির শিল্প যেটা শৌখিন দ্রব্য সে তৈরি করে থাকে। জানতে পেরেছি যে তার আর্থিক কিছু সহায়তার প্রয়োজন কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্যে, সেই জায়গাটা থেকে আমরা আমাদের পক্ষ থেকে তাকে সহায়তা করতে পারব। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে তার কুটির শিল্পকে আরও বড় পর্যায়ে নেয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আত্মবিশ্বাসী সাজ্জাদ হোসেন। হাসিবা আলী বর্ণা, ৭১। ঝালকাঠি নলছিটি উপজেলার দপদপে ইউনিয়নের 20টি গ্রামে রাসায়নিক মুক্ত লবণ পানি দিয়ে তৈরি হয় হাতে ভাজা ও সুস্বাদু মুড়ি। রমজানে যার চাহিদা থাকে বেশি। এখানকার উৎপাদিত মুড়ি দক্ষিণাঞ্চলবাসীর চাহিদা মিটিয়ে চলে যায় বিভিন্ন স্থানে। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়নের রাজাখালী, তিমিরকাঠি, ভরতকাঠি ও জুরকাঠি সহ 20টি গ্রামে এখন চলছে মোটা মুড়ি ভাজার উৎসব। এসব গ্রামের প্রায় 200 পরিবার যুগ যুগ ধরে যুক্ত এই কাজে। এই মুড়ির চাহিদা বেশি থাকে রমজানে, আর এই মাসকে ঘিরেই তাই মুড়ি ভাজার উৎসবে মেতে ওঠেন গ্রামগুলোর নারীরা। প্রতিটি ঘরে গভীর রাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত চলে মুড়ি ভাজার কাজ। আমনের বিশেষ কয়েকটি জাতের ধান প্রক্রিয়াজাত করে তৈরি হয় বিশেষ এই মুড়ির চাল। এর সাথে লবণ পানি মিশিয়ে হাতে ভেজে তৈরি করা হয় সুস্বাদু এই মোটা মুড়ি। এখানকার মুড়িতে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না বলে এ মুড়ি থাকে স্বাস্থ্যসম্মত। তবে কারিগররা জানান, মেশিনে ভাজা মুড়ির কারণে তাদের এই মুড়ি অস্তিত্ব সংকটে পড়েছে। এই জায়গায় মুড়ির খুব উৎপাদন ভালো হয়, সুস্বাদু মুড়ি, রাসায়নিক মুক্ত মুড়ি, হাতে ভাজা মুড়ি সবাই নেয়। কেউ বাসা বাড়িতে দেয়, কেউ দোকান পাড়ে নিয়ে এখন মুড়ি বিক্রি করে, কেউ ঢাকা পাঠায়, আত্মীয় স্বজনের কাছে পাঠায়। মুড়ি ভাজার জন্য শুধু লবণ আর পানি ছাড়া অন্য কিছু ব্যবহার করি না, কোনো রাসায়নিক পদার্থ নাই, এবং এই জন্য আমাদের মুড়ি খেতেও খুব সুস্বাদু। পুঁজির অভাবে অনেকেই এই কাজ ছেড়ে দিচ্ছেন। তাই এই কাজকে কুটির শিল্প হিসেবে বিবেচনা করে বিশেষ ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন কারিগররা। দার কুটে লবণ টবণ দিয়ে আমাকে থায় 1-1.5 থায়, অত তো আমাকে বেশি একটা পোষে না। এই লাকড়ি যায়, পাতিল করে, হাতে খরচা লবণ টবণ যাই, একলা তো আর মনে করেন বাজার জানা মানুষ লইলে হ্যাঁ বেশি থাকে না। আমি পড়াশোনা করি এবং আমার পড়াশোনার পাশে আমার মা বাবাকে মুড়ি বেচতে সাহায্য করি। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে নানা সহায়তার আশ্বাস দেন বিসিকের এই কর্মকর্তা। এই শিল্পের কারিগররা যদি বিসিকের সাথে যোগাযোগ করে তাহলে বিসিক থেকে ওনাদের সুবিধা মতো এবং প্রয়োজন অনুযায়ী আর্থিক এবং কারিগরি সহায়তা করা হবে। বর্তমানে এখানকার 1 কেজি মুড়ি পাইকারিতে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে পাওয়া যায় 100 থেকে 120 টাকা দরে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দেশযোগ শেষ করব কুড়িগ্রামের ভিন্ন রকম এক খবর দিয়ে। বন্যপ্রাণী বেজিকে পোষ মানিয়ে এলাকায় সাড়া ফেলেছেন কুড়িগ্রামের শুকুর আলী। 6 মাস আগে বাড়িতে আনা ছোট বেজিটি এখন সঙ্গী হয়ে গেছে তার। শখ করে নামও দিয়েছেন রূপালী। শখের বশে বেজিকে পোষ মানানোর এমন ঘটনায় অবাক করেছে এলাকার মানুষকে। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। 6 মাস আগে শুকুর মিয়ার ছেলে দুলাল জঙ্গল থেকে শখের বশে বেজির বাচ্চাটিকে বাড়িতে আনে। এরপর শুকুর আলী বাচ্চাটিকে খাঁচায় রেখে প্রতিদিন খাওয়ায়। তার নাম রাখে রূপালী। শুকুর আলী চা বিস্কুটের দোকান করেন। এখন প্রতিদিন সকালে বেজিটি তার সাথে দোকানে আসে, কখনো কাঁধে কখনো খাঁচায় ভরে। ছেড়ে দিলে ঘুরে বেড়ায় আশেপাশের জঙ্গলে। রূপালী নামে ডাকলেই দৌড়ে এসে কোলে উঠে। খায় দুধ, কলা, বিস্কুট সহ বিভিন্ন মুখরোচক খাবার। ডাকাইলে আইসে, রূপালী করি ডাকাইলে আইসে, কলস নেয়, ঘাড়ত নেয়, আইসে রূপালীতে। কিন্তু এই যে সন্ধ্যা নাগাদ তার দেখা না। আমি দেখি এখন দেখি আমার যাতে যাও বেজি এই দীর্ঘ 8 মাস থাকি, যেখানে ওখানে যাও বেজিকে আমার বাবা দেখাও বা মায়ের দেখাও, তখনই আস। শুকুর আলী জানান, ছোটবেলা থেকেই বন্য প্রাণীদের জন্য ভালোবাসা রয়েছে। বেজিটি পোষ মানার পর থেকে পোকামাকড় খেয়ে ঘরকে সুরক্ষিত রাখে। আমার বেজিটা একটাই উপকারিত, আমার ঘরের তেলা পোকা, এন্দুর বা ঘুগড়ি, এই জিনিসগুলোর থাকি আমি বঞ্চিত আছি।
বেজি অনেক উপকারিতা। শখের বশে বেজিকে পোষ মানানোর এমন ঘটনা অবাক করেছে এলাকার মানুষকেও। তারা জানান শুধু বেজি নয়, এর আগেও জঙ্গলের ইঁদুরকে পোষ মানিয়েছিলেন তিনি। মামা আমার বহুদিন থেকে পশু পাখি পোষে, তার হাতে আসি খায়। এখন বেজি অনেকদিন থেকেই পোষে, মনে করেন 1 মাস খাঁচার ভেতর রাখি, এখন ছাড়ি দিছে। ওরা মানে এমনভাবে শিকারি করছে, পরবর্তীতে ওকে ছাড়ি দিয়ে যদি ডাকে নাম ধরি বেজিটা আসে। আমরা যদি এখানে বিস্কিট দেই, আমার হাতে সে খায় না, শুকুর আলী চাচাকে দেয়, রূপালী বলি ডাক দেয়, ডাক দিয়ে মানে ঘাড়ে নিয়ে তাকে ওই বিস্কুটটা খাওয়ায়। কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রাজারাম খেত্রী গ্রামের বাসিন্দা শুকুর আলী। শরীফ আজাদ প্রীতম, ৭১।